হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাতে চলেছি এমন এক রহস্যময় গল্প যা স্টিফেন হকিং এর লেখা 2007 সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল হরর মুভি, যার নাম 1408। মুভিটি শুরু হয় মাইক নামের একজন ভৌতিক ও রহস্যময় গল্প লেখককে দেখিয়ে, যেখানে মাইক হলো একজন বিখ্যাত লেখক যার কাজ দেশের অভিশপ্ত, ভুতুরে ও রহস্যময় জায়গাগুলোতে রাত কাটানো এবং সেই সব অনুভব তার লেখা বইয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। মাইক আজ পর্যন্ত এমন এমন জায়গায় রাত কাটিয়েছে যেখানে মানুষ যেতে পর্যন্ত ভয় পায়, তবে সেই সব জায়গাগুলোতে মাইক নির্দ্বিধায় ও নির্ভয়ে রাত কাটিয়েছে। নিজের চোখে দেখা ছাড়া সে কোনোদিনই কোনো কিছুই বিশ্বাস করেনি, এমনকি সে সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে না। মাইক তার এই অনুভব নিয়ে প্রায় 3টি বই লিখেছে, যেগুলি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই কারণে নানা জায়গা থেকে হোটেল মালিকরা তাকে তার হোটেলে রাত কাটানোর জন্য ডাকে, কারণ সেই সব হোটেলে নাকি ভুতুরে সব ঘটনা ঘটে। তবে এগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যা। বেশিরভাগ মালিক নিজের হোটেলকে জনপ্রিয় করার জন্যই মাইককে ডেকে পাঠায়। মাইক এইসব ঘটনা সবসময় প্রমাণ হিসেবে টেপ রেকর্ডারে রেকর্ড করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তার অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরে। একটি ইন্টারভিউতে মাইক এবং তার ফ্যান তার নিজেরই লেখা অনেক পুরনো একটি বই সম্পর্কে তাকে জিজ্ঞেস করে এটা কি তার এবং তার বাবার সম্পর্কে লেখা। তবে মাইক অস্বীকার করে। বর্তমানে তার এবং তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নেই। তার স্ত্রী লিলির সাথেও খুব একটা যোগাযোগ সে রাখে না। এর কারণ হলো তাদের ছোট্ট মেয়ের গুরুতর এক শারীরিক অসুস্থতায় মারা যাওয়া। ডক্টর যখন পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর বাঁচবে না, তখন থেকে বেশিরভাগ সময়টা মাইক এবং তার স্ত্রী তার মেয়ের সাথেই কাটাতো। তার স্ত্রী তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে মৃত্যুর পর সে জান্নাতে যাবে এবং সেখানে সে খুব খুশি থাকবে এসব কথা বলতে থাকে, যেটা মাইক কোনোদিনই পছন্দ করত না। সাধারণত মাইক সৃষ্টিকর্তা বা এসব ভূত প্রেতে বিশ্বাস করতই না, যার ফলে মারা যাওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং দুজনেই আলাদা হয়ে যায়। তার বাবা মাঝে মাঝেই তাদের সম্পর্কটিকে পুনরায় শুরু করার পরামর্শ দিতেন, তবে মাইক এইসব কিছুতেই বিরক্ত হয়ে তার বাবাকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অর্থাৎ মাইক তার জীবনে সফল হলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সে জীবনের কাছে হেরে গেছে। তাই মাইক এই সব কিছুর মাধ্যমেই নিজেকে খুশি রাখার চেষ্টা করে। এরপর মাইক সমুদ্রে সার্ফিং করতে চলে যায়। তবে সমুদ্রে সার্ফিং করার সময় সমুদ্রের এক বড় ঢেউ তার উপর আছড়ে পড়ে। সে সাথে সাথে জ্ঞান হারায় এবং জ্ঞান ফিরতেই সে নিজেকে সমুদ্রের পাড়ে পড়ে থাকতে দেখে। সেখান থেকে মাইক একটি পোস্ট অফিসে যায়, কারণ প্রতিদিনের মতো সেখানে প্রচুর পরিমাণে চিঠি তাকে নানান জায়গা থেকে তার অনেক ফ্যান তাকে পাঠিয়েছিল। এই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি তার বেশ আকর্ষণীয় লাগে। চিঠিতে নিউ ইয়র্কের বিখ্যাত হোটেল ডলফিনের অ্যাড্রেস ছিল এবং তার পিছনে অদ্ভুত কিছু জিনিস লেখা ছিল। লেখা ছিল 1408 নম্বর রুমে কোনোদিনই সে যাবে না। ব্যাপারটি তার খুবই ইন্টারেস্টিং লাগে এবং সাথে সাথেই সে ওই রুমটিকে বুক করার চেষ্টা করে। তবে অবাক করার বিষয় হলো হোটেলের স্টাফরা তাকে পরিষ্কার জানিয়ে দেয় এই রুমটি অ্যাভেলেবল নেই। তার মনে কৌতূহল আরো বাড়তে থাকে। ইন্টারনেটে ভালোভাবে সার্চ করার পর সে জানতে পারে 1408 নম্বর রুম অনেক মানুষই অদ্ভুতভাবে মারা গেছে, যার সংখ্যা প্রায় 56টি। তাদের মৃত্যুর রহস্য এখনো অজানা। তবে কি আছে সেই রুমে? মাইক তার বইয়ের পাবলিশার শ্যামের সাহায্যে হোটেল রুমটিকে বুক করার চেষ্টা করে। তবে সে কোনো রকম সাহায্য করতে না পারলেও মাইক সরাসরি ডলফিন হোটেলে পৌঁছে যায়। হোটেল স্টাফ হোটেল ম্যানেজার অলিনকে ডেকে পাঠায়, কারণ সেই রুমটি সবসময় বন্ধ থাকে, কাউকেই ভাড়া দেওয়া হয় না। অলিন তাকে তার অফিসে নিয়ে গিয়ে তাকে একটি দামি মদের বোতল উপহার হিসেবে দেয়। তবে মাইকের কাছে সেই মদের বোতলটি নয়, ওই রহস্যময় রুমের উদ্ঘাটন করাই উদ্দেশ্য ছিল। অলিন তাকে জানায় সেই রুমে এতদিন পর্যন্ত যারাই মারা গেছে তারা ওই রুমে ঢোকার পর 1 ঘন্টার মধ্যেই মারা গেছে, মানে 1 ঘন্টার বেশি কেউই বাঁচেনি। তাদের মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক ভাবে হয়েছে। মিস্টার অলিন কোনোভাবেই চাইছিলেন না মাইক ওই রুমে থাকুক। তিনি সেই রুমে হওয়া 56টি অস্বাভাবিক মৃত্যুর কেস ফাইল তার সামনে তুলে ধরে। তবে মাইক ছিল খুবই জেদি। সে সবকিছুই নিজের চোখে দেখার পরেই তার বইয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পছন্দ করত। মিস্টার অলিন তাকে লিফটের সামনেই ছেড়ে দেয়, কারণ এর আগে তিনি কোনোভাবেই যেতে চান না। রুমে প্রবেশ করা মাত্রই গেটটিকে বন্ধ করে সে পুরো রুম ঘুরে ঘুরে দেখতে থাকে এবং সেই সম্পর্কে রেকর্ডারে রেকর্ড করতে থাকে। ঘরের টেম্পারেচার অনেকটাই গরম ছিল। ঘরের জানালাটি কিছুক্ষণ খুলে বাইরে দেখার পর সে অলিনের দেওয়া মদ খেতে শুরু করে। ঠিক তখনই বেডের পাশে থাকা টাইমার রেডিওতে গান বাজতে শুরু করে এবং 2টি চকলেট কেউ তার বেডের উপর রেখে চলে যায়। সেই রেডিওতে গান খুবই রহস্যময় ভাবে বেজে ওঠে। মাইকের মনে হয় হয়তো অলিনের কোনো লোক তাকে ভয় দেখানোর জন্যই সবকিছু করছে, তবে কোথাও কেউ ছিল না। ধীরে ধীরে যেমন ঘরের টেম্পারেচার বাড়তে শুরু করে, তেমনি অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়। যেমন পাশের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, যেটা সম্ভবই ছিল না, কারণ এই পুরো ফ্লোরে কেউই থাকতো না। সে রুম সার্ভিসারে কল দেয়। তার ঘরে টেম্পারেচার
টেম্পারেচার মেশিনটাকে রিপেয়ার করার জন্য। এরপর সে রুমের সকল আলো বন্ধ করে দেয়। এক প্রকার আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে ঘরটির প্রত্যেকটি জায়গা দেখতে শুরু করে। লাইটের আলোতে চারদিকে শুধু রক্তের দাগ সে দেখতে পায়। এই সব কিছু সে আবারও রেকর্ড করতে শুরু করে। তখনই ঘরের গেটে ঠক ঠক আওয়াজ শুনতেই চমকে ওঠে। গেটটিকে খুলে দেখে একজন ইলেকট্রিশিয়ান টেম্পারেচার মেশিনটিকে ঠিক করার জন্য এসেছে। তবে অদ্ভুত ব্যাপার হলো তিনি ভিতরে ঢুকতে সাহস পায় না। গেটের বাইরে থেকেই মেশিনটিকে ঠিক করার জন্য মাইককে বলতে থাকে। মাইকের কাছে আর উপায় না থাকায় সে একটু নাড়াচাড়া করতেই মেশিনটি ঠিক হয়ে যায়। তবে পিছন ঘুরে ধন্যবাদ বলার আগেই ওই ব্যক্তি যত দ্রুত হোক সেখান থেকে চলে যায়। মাইকের ব্যাপারটি বড়ই অদ্ভুত লাগে। সে আবারও মদ খাওয়ার জন্য বিছানায় এসে বসে। তখনই 8:07 ওই একই রহস্যময় গান রেডিওতে বেজে ওঠে। রেডিওটিকে বন্ধ করলেও অদ্ভুতভাবে তাতে 60 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং এর সাথেই এক প্রকার তীক্ষ্ণ আওয়াজ তার কানে যায়। জানালা দিয়ে বাইরে দেখে হঠাৎই জানালাটি তার হাতের উপর পড়ে। যন্ত্রণায় ছটফট করতে করতে টয়লেটে ছুটে যায় এবং প্রচন্ড আঘাতে তার হাত দিয়ে রক্ত পড়া শুরু করে। বেসিনে ঠান্ডা জলে হাতটিকে পরিষ্কার করতে করতে মুহূর্তের মধ্যেই প্রচন্ড স্পিডে গরম জল বেরোতে শুরু করে। মাইক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কোনো রকমে কলটিকে সে বন্ধ করে হাতে রুমাল জড়িয়ে বসতে রুমের টেলিফোনটি বেজে ওঠে। কল রিসিভ করতেই জানানো হয় তার খাবারের অর্ডার তৈরি হয়ে গেছে, যেটা কিছুক্ষণের মধ্যেই পাঠানো হচ্ছে। এটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ সে কোনো খাবারই অর্ডার করেনি। মাইক ঘরের গেটটিকে নানাভাবে খোলার চেষ্টা করে, তবে পারে না। চাবিটি ভেঙে যায় এবং ভিতরে ঢুকে যায়। সে এখন খুবই খারাপভাবে ফেসে গেছে। হন্তদন্ত হয়ে জানালা দিয়ে সামনের বিল্ডিং এ একটি ঘরে বসে থাকতে দেখে একজনকে। জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। তবে কিছুক্ষণ পরেই তার রিয়ালাইজ হয় সেই ব্যক্তি ঠিক তারই নকল করছে। মাইক একটি ল্যাম্প হাতে নিয়ে তার মুখে আলো ফেলতেই অবাক হয়ে যায়। সামনের বিল্ডিং এ ওই ব্যক্তি ঠিক তারই মতো দেখতে। হঠাৎই ওই ব্যক্তি পিছন থেকে একজন হাতুড়ি দিয়ে মেরে ফেলে। মাইকও পিছন ঘুরতেই ওই একই ব্যক্তি তার উপরে আক্রমণ করে। তবে পরক্ষণে সে অদৃশ্য হয়ে যায়। মাইক এবার সাহায্যের আশায় একটি ল্যাম্প জানালা দিয়ে ফেলার পরিকল্পনা করে, কিন্তু হাওয়াতেই ল্যাম্পটি কোথায় যেন মিলিয়ে যায়। হঠাৎই তার কানে ভেসে আসে তার মৃত মেয়ের গলা। মাইক মনে করে হয়তো সেই মদ ও চকলেট খাওয়ার কারণে এই সবকিছু তার হ্যালুসিনেশন হচ্ছে। হতে পারে এগুলি সব অলিনের পরিকল্পনা আর এই সবকিছু শুধু তার কল্পনা মাত্র। সেই মুহূর্তেই ওই ঘরে থাকা টিভিতে তার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো চলতে শুরু করে, যা মাইককে আরো ইমোশনাল করে তোলে। মাইক বুঝে উঠতে পারে না আসলেই তার সাথে কি হচ্ছে। সে কি নেশায় রয়েছে নাকি এই সবকিছু সত্যি তার সাথে ঘটছে। ঠিক সেই সময়ই তার নজর ঘরের জানালার দিকে পড়তেই আবছা একজন ব্যক্তি ও মহিলার ছায়াকে জানালা দিয়ে বাইরের দিকে লাফ দিতে দেখে। মাইকের সাথে এইরকমই অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করে। কখনো সে প্রচন্ড জোরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কখনো আবার তার বৃদ্ধ বাবাকে হুইল চেয়ারে টয়লেটে বসে থাকতে দেখে এবং কখনো ঘরের দেয়ালে ফাটল সৃষ্টি হয়ে সেখান থেকে রক্ত পড়তে দেখে। তার মনে হয় সে হয়তো দুঃস্বপ্নে রয়েছে, কারণ তার সাথে এতক্ষণ যা যা ঘটছে তা স্বপ্ন ছাড়া বাস্তবে একেবারেই সম্ভব নয়। এত বছর সে অনেক রহস্যময় জায়গায় রাত কাটিয়েছে, তবে এই রকম অদ্ভুত তার সঙ্গে কখনো হয়নি। মাইকের মনে হয় যেহেতু সে স্বপ্নে রয়েছে সে সবকিছুই করতে পারে, এতে তার কোনো ক্ষতি হবে না। সে দরজায় থাকা হোটেলের ম্যাপ অনুযায়ী সেই জানালা দিয়ে পাশের ঘরে যাওয়ার পরিকল্পনা করে। মাইক ধীরে ধীরে দেওয়াল ধরে পাশের ঘরের জানালার দিকে এগোতে থাকে। তবে সে দেখে সেই দেয়ালে 1408 নম্বর রুমের জানালা ছাড়া অন্য কোনো জানালা ছিলই না। এটা তার কাছে একেবারেই আশ্চর্যজনক ছিল, কারণ এই রুমে প্রবেশ করার সময় সে রুমের পাশে আরো অনেকগুলো রুম দেখেছিল। মাইক কোনো রকমে নিজেকে শান্ত করে ধীরে ধীরে পুনরায় রুমে ফিরে আসে। তবে গেটে লাগানো সেই হোটেলের ম্যাপটিতে লক্ষ্য করতেই শুধুমাত্র 1408 নম্বর রুমটিকেই সে দেখতে পায় এবং ওই রুমের প্রত্যেকটি জানালা ও দরজা মুহূর্তের মধ্যেই মজবুত দেয়াল দিয়ে ঘিরে যেতে দেখা যায়। রুমের টেম্পারেচার এবার দ্রুত মাইনাসে চলে যায়। অত্যাধিক ঠান্ডা এবং এই অদ্ভুত অদ্ভুত ঘটনা তাকে অনেকটাই বিচলিত করে তোলে। মাইকের মনে পড়ে তার মোবাইলের কথা, তবে তাতেও কোনো সিগন্যাল নেই। কিন্তু ল্যাপটপের মাধ্যমে তার স্ত্রীর সাথে ভিডিও কলে যোগাযোগ করার চেষ্টা করে। তবে তার স্ত্রী লিলি মাইকের উপর তাকে ছেড়ে যাওয়ার কারণে এবং তাকে ভুল বোঝার কারণে খুবই রেগেছিল। মাইক এই মুহূর্তে সবকিছুই বাদ দিয়ে তার এই কঠিন পরিস্থিতি সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করে। হঠাৎই ঘরে ফায়ার সেন্সর অন হতেই ল্যাপটপের উপর জল পড়তেই সেটি বন্ধ হয়ে যায়। মাইক বুঝতে পারে এই ঘর কোনো মতেই তাকে এখান থেকে বেরোতে দেবে না। সে কোনো রকমে ভেন্টিলেটরে ঢুকে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করে এবং পরের রুমেই একজন মহিলাকে বাচ্চা কোলে বসে থাকতে দেখে। তবে মহিলাটি উপর দিকে তাকাতেই মাইক আশ্চর্য হয়ে যায়। সেই মহিলা আর কেউ নয়, তার স্ত্রী লিলি, যে তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছে। মাইক ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং আরেকটি ভেন্টিলেটরের মুখে গিয়ে দেখে তার বৃদ্ধ বাবা এবং নিজেকেই। আসলে এই সবকিছুই তার অতীতে ঘটে যাওয়া নানান মুহূর্তের ঝলক ছিল। আরো কিছুটা এগুতেই সে একটি মৃত লাশ পড়ে থাকতে দেখে। তার কাছে যেতেই সেটা জেগে ওঠে এবং
মাইকের পিছু করা শুরু করে। মাইক ভয়ে পালাতে পালাতে সামনে একটি রুম দেখে, সেখানে নেমে পড়ে। তবে পুনরায় সেই 1408 নম্বর রুমে এসেই পৌঁছায়। সে ভিতর অনেকটাই ভেঙে পড়েছে। মনকে শান্ত করার জন্য ফ্রিজ থেকে মদ খেতে গেলেই ফ্রিজের মধ্যেই সে ম্যানেজার অলিনকে দেখতে পায়। অলিন তাকে জানায় সে কি এখনো সৃষ্টিকর্তার উপর ভরসা করে না। তার এই কথা শুনে মাইক প্রচন্ড রেগে যাচ্ছে, তাই বলতে শুরু করে তাকে। তবে আসলেই সে ফ্রিজের দিকে তাকিয়েই সবকিছু বলছিল, সেখানে তো অলিন ছিলই না। কিছুক্ষণের মধ্যেই ঘরের টেম্পারেচার মাইনাসে চলে যায়, চারদিকে সবকিছুই জমতে শুরু করে। সে নিজেকে গরম রাখার জন্য ঘরের জিনিসপত্র জ্বালিয়ে সোফার এক কোণে সকল বিছানার চাদর গায়ে জড়িয়ে বসে পড়ে এবং এই সবকিছু তখনও সে টেপ রেকর্ডারে রেকর্ড করছিল। হঠাৎই মাইকের ল্যাপটপ আবারও অন হয়ে যায়। লিলি তখন ভিডিও কলে ছিল, তাকে দেখে মাইক খুশি হয়ে যায় এবং যত তাড়াতাড়ি হোক পুলিশকে পাঠাতে বলে। লিলি তাকে জানায় সে তো 1408 নম্বর রুমে পুলিশ পাঠিয়েছিল, তবে সেই রুমে তো কেউই ছিল না। মাইকের আর বুঝতে দেরি হয় না, এই রুম তাকে কোনো দিনই বেরোতে দেবে না। তার হাতে মাত্র আর 2 মিনিট সময় রয়েছে। তখনই ওই কম্পিউটার স্ক্রিনে মাইকের ছবি ভেসে ওঠে, যেটা এমনিতেই লিলির সাথে কথা বলতে শুরু করে। সে জানায় তার হাতে অনেক সময় রয়েছে, সে যেন এই ঘরে আসে। লিলিকে এখন তার দরকার। এই অভিশপ্ত ঘর এখন লিলিকেও তার স্বীকার করতে চায়। মাইক কলটিকে কাটতে না পারলে ল্যাপটপটিকে ভেঙে ফেলে। সেটি ভেঙে ফেলার সাথে সাথে ঘরটিও ভাঙতে শুরু করে। ঘরের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং দেয়ালের সকল পেন্টিংগুলি কেমন যেন জীবিত হয়ে যায়। তার মধ্যে থেকে মানুষের চিৎকার শোনা যায়। হঠাৎই দেওয়াল ভেঙে ঘরে প্রচুর পরিমাণে জল ঢুকতে শুরু করে এবং এক প্রকার পুরো ঘরটি সমুদ্র হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সার্ফিং এর পোশাকে মাইক সমুদ্রের ধারে নিজেকে পড়ে থাকতে দেখে, ঠিক মুভি শুরুতে যেভাবে হয়েছিল। সমুদ্রের ধার থেকে কয়েকজন মানুষ তাকে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হওয়ার পর লিলি তার সাথে দেখা করতে আসে। তার নাকি সার্ফিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে লস অ্যাঞ্জেলেসে রয়েছে, কিন্তু সে তো ছিল নিউ ইয়র্কের ওই ডলফিন হোটেলে। তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে লিলিকে বলতে চাইলে লিলি জানায় সে শুধুমাত্র লিলির সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল, তবে সার্ফিং করার সময় অ্যাক্সিডেন্টের কারণে এখন সে হসপিটালে রয়েছে। লিলির কাছে পুরো ব্যাপারটাই অবাক লাগে। হয়তো সার্ফিং এর সময় অ্যাক্সিডেন্টে মাথায় তার আঘাত লাগার কারণে সে ভুল বলছে। মাইকেরও মনে হয় হয়তো অজ্ঞান থাকা অবস্থায় সে স্বপ্নই দেখেছে। ধীরে ধীরে কিছুদিন কেটে যায়, সে সুস্থ হয় এবং একটি হোটেলে রাতে ডিনার করার জন্য যায়। কিন্তু সে লক্ষ্য করে সেই হোটেলের একজন মহিলা স্টাফ ঠিক সেই একই মহিলার মতো দেখতে, যে সেদিন 1408 নম্বর রুম থেকে লাফ দিয়েছিল। তবে তার চোখে পলক পড়তে সে অন্য একজনকে দেখতে পায়। পরদিন মাইক পোস্ট অফিসে পৌঁছায়। তার ফ্যানদের পাঠানো চিঠিগুলোকে সে দেখতে থাকে এবং সেই চিঠিগুলোর মধ্যে হোটেল ডলফিনের সেই চিঠিটিকে খুঁজতে শুরু করে। তবে সেখানে কোনো ডলফিনের চিঠি ছিলই না। সে ইন্টারনেটে হোটেল রুমে মৃত্যুর ঘটনাগুলোকে সার্চ করতে থাকে, কিন্তু যে ব্যক্তির মৃত্যু হোটেল ডলফিনের ওই রুমে হয়েছিল সেটা ইন্টারনেটে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এখানে লেখা ছিল ওই ব্যক্তির মৃত্যু নাকি ব্রিজ থেকে পড়ে হয়। মাইকের এবার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে তার সাথে যা যা ঘটেছে সেগুলো সবই তার দুঃস্বপ্ন ছিল। তবে এই স্বপ্ন তাকে তার জীবনের ভুলগুলোকে ধরিয়ে দিয়েছে। সে লিলি এবং তার বাবার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করে। মাইকের কাছে এখন একটি নতুন গল্প আছে। সে সিদ্ধান্ত নেয় তার এই দুঃস্বপ্নটিকেই আবারও একটি নতুন বইয়ে রূপ দিবে। সে মানুষের সামনে তুলে ধরবে। খুব তাড়াতাড়ি সে বইটি লিখেও ফেলে এবং নাম দেয় 1408। নিউ ইয়র্কে তার পাবলিশারের কাছে বইটি পাঠানোর জন্য সে পোস্ট অফিসে পৌঁছায়। পোস্ট অফিসে সেই কর্মচারীরা যখনই তার দিকে ঘুরে তাকায়, মাইক একেবারে ভেবাচাকা খেয়ে যায়। অফিসের সকল কর্মচারীরাই ছিল হোটেল ডলফিনের স্টাফ। বলতে না বলতেই তারা হাতে হাতুড়ি তুলে নিয়ে পোস্ট অফিস ভাঙতে শুরু করে এবং দেয়ালের ওই দিকে 1408 নম্বর রুমের ভাঙাচোরা দেয়াল দেখা যায়। এই সবকিছু দেখে মাইকের মাথা ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে আবারও 1408 নম্বর রুমে এসে পৌঁছায়। এর মানে 1408 নম্বর রুমে যে ঘটনা ঘটেছিল তা মাইকের স্বপ্ন ছিল না, সেগুলি সবই সত্যি ছিল। এতক্ষণ তার সাথে যা ভালো জিনিস ঘটেছে সেগুলো মিথ্যা ছিল এবং সে এখনো এই ঘরেই রয়েছে। তবে ঘরটি এখন সম্পূর্ণ আলাদা রকম দেখাচ্ছিল। চারদিকে ভাঙা দেয়াল এবং সবকিছুই পুরনো হয়ে গিয়েছিল। এরই মধ্যে সে তার মেয়েকে দেখতে পায়। মৃত মেয়েকে কাছে পেয়ে সে তার বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তবে তখনই সেই রেডিওতে আবারও ওই একই রহস্যময় গান বাজতে শুরু করে। তার মেয়ে সাথে সাথেই তার কোলের মধ্যেই মারা যায় এবং মুহূর্তেই ছাইয়ে পরিণত হয়ে যায়। মাইকের কাছে ব্যাপারটি খুবই যন্ত্রণাদায়ক ছিল। সে তার জীবনে দুইবার তার সব থেকে ভালোবাসার মানুষ তার মেয়েকে মরতে দেখলো। মাইক প্রচন্ড দুঃখে
ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুটতে শুরু করে এবং একসময় ক্লান্ত হয়ে পড়ে। ঘড়িতে টাইম প্রায় শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে নিজেকে হোটেল রুমে পড়ে থাকতে দেখে, তবে রুমটি ঠিক আগের মতো হয়ে যায় এবং সেই ঘড়িতে আবারও 1 ঘন্টার টাইমিং সেট হয়ে যায়। মানে হলো এই ঘরে যারাই থাকতো তাদের হাতে 1 ঘন্টা সময় থাকতো এবং এই 1 ঘন্টার মধ্যে তার অতীতের খারাপ স্মৃতিগুলোকে এই অভিশপ্ত ঘর তাদের সামনে তুলে ধরতো, যতক্ষণ না তারা হার না মেনে নিজের প্রাণ নিয়ে নেয়। কিছুক্ষণ পর সেই ঘরের টেলিফোনে একটি কল আসে এবং মাইককে দুটি বিকল্প বেছে নেওয়ার কথা বলা হয়। প্রথমত, সে আবারও 1 ঘন্টা সময় এই রুমেই কাটাতে পারবে, আর দ্বিতীয়ত সে চেক আউট করে নিতে পারবে। মাইক সেখান থেকে উঠে পড়ে এবং লিভিং রুমে যেতেই সেখানে একটি ফাঁসির দড়ি তার সামনে আসে। সে আয়নাতে ফাঁসির দড়িতে ঝুলন্ত তার লাশ দেখতে পায়। সে এবার পুরোপুরি শান্ত হয়ে যায়। ওই মদের বোতলটিতে তার রুমালটিকে ডুবিয়ে সেটিকে একটি পেট্রোল বোম বানিয়ে নেয়, কারণ যেহেতু সে বুঝতে পেরেছে সে মারা যাবে, সেহেতু এই রুমটিকেও সে ধ্বংস করে দেবে। জীবনে সে অনেক সময় স্বার্থপরের মতো কাজ করেছে, তবে এবার নিজের বলিদান দিয়ে রুমটিকে সে নষ্ট করে আর কাউকেই এই রুমে শিকার হতে দেবে না। এই বলে সে ওই রুমে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়তেই পুরো হোটেলের মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। ইতিমধ্যে লিলিও সেখানে এসে পৌঁছেছে। সে পুলিশ অফিসার ও ফায়ার ব্রিগেডকে কল করে মাইককে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এক জোরালো বিস্ফোরণের সাথে সাথেই মাইক ওই রুমেই আগুনে পুড়ে মারা যায়। এর সাথেই ওই অভিশপ্ত রুমটিও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয় সেই ধ্বংস হয়ে যাওয়া 1408 নম্বর রুমে, যেখানে মাইক এখনো সিগারেট খেতে খেতে পুরো ঘরেই ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার মেয়ে তাকে ডাকে। মাইক অদৃশ্য হয়ে সেখান থেকে চলে যায় এবং সেই অভিশপ্ত ঘর থেকে মুক্ত হয়ে যায় এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই মুভিটির কাহিনী অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।